আবু সাইদ ও মুগ্ধের রক্তের উপর দিয়ে যে সরকার প্রতিষ্ঠিত হয়েছে সেই সরকার কোনোভাবে ব্যর্থ হতে পারে না। আমরা যদিও বলছি বারবার যে সরকার বিভিন্ন বিষয়গুলোতে ব্যর্থ হচ্ছে, ব্যর্থতার পরিচয় দিচ্ছে, কিন্তু এগুলোর পিছনে কি কাজ থাকতে পারে, কি ঘটনা ঘটতে পারে, বা কোন ব্যক্তিরা দায়ী হতে পারে, এই বিষয়গুলোকে কেন্দ্র করে আজকে কিছুটা বলার চেষ্টা করব। আমরা সাম্প্রতিক সময়ে লক্ষ্য করছি যে ডক্টর ইফতেখারুজ্জামান উনি মানবাধিকার নিয়ে বা বিভিন্ন ইন্ডেক্স নিয়ে অনেক কথা বলছে এদেশের মাটিতে, এবং এদেশের বিভিন্ন দুর্নীতির চিত্রগুলো তুলে ধরেছেন বহির্বিশ্বে এবং এদেশের ভিতরে। কিন্তু উনি সাম্প্রতিক একটা কথা বলেছেন মৌলবাদী বিষয় নিয়ে। আমরা সকলেই জানি শেখ হাসিনা এবং তার দোসররা এই মৌলবাদী শব্দ নিয়ে, এই মৌলবাদীর কার্ড নিয়ে সারা বিশ্বে ফেরি করে বেরিয়েছে যে বাংলাদেশে মৌলবাদী আছে, বাংলাদেশের শিবির আছে, বাংলাদেশের জামাত ইসলামী আছে, এবং মৌলবাদীরা উত্থান করতে চায়, বাংলাদেশকে ধ্বংসে করতে চায়। এই কার্ডগুলো বাজিয়ে বাজিয়ে উনি বিভিন্ন শ্রেণী পেশার মানুষের মধ্যে যে বিভেদ সৃষ্টি করেছে, যেই বিভেদের মাধ্যমে আমাদের দেশটা 50 বছর পিছিয়ে গেছে বলে আমরা বিশ্বাস করি। এবং সেই একই চিন্তা চেতনা নিয়ে সে এখনো কথা বলতেছে। আপনি যখন সরকারের অঙ্গ হবেন, সরকারের ইনস্টিটিউশন হিসেবে কাজ করবেন, তখন আপনার কথা হলো সরকারি বয়ান হবে, যেটা ডক্টর ইউনূস খুব সিলেকশন প্রসেসে কিভাবে ডক্টর ইফতেখারের জীবনের মতো মানুষ যারা জাতীয় বেঈমান হয়েছিল সেই সমস্ত মানুষ কিভাবে সংস্কার কমিশনের প্রধান হিসেবে দায়িত্ব পালন করতে পারে আমার বোধোদয় হয় না। এই মৌলবাদী টার্ম, আপনার ইসলামী জঙ্গি বা জঙ্গি টার্মগুলো ইউজ করা হয় সাধারণত ভারতের পক্ষ থেকে। বিভিন্ন প্ল্যাটফর্মে দেখেছি ভারত এই সমস্ত ন্যারেটিভ, এই সমস্ত কথাবার্তা বলে তাদের যে হেজেমনি আছে সেই হেজেমনিটা সারা বিশ্বের উপর বজায় রাখার চেষ্টা করে, এবং বাংলাদেশ এবং পাকিস্তান এবং পার্শ্ববর্তী দেশগুলোর উপর এই অত্যাচারের স্টিম রোলার চালায় মিডিয়ার মাধ্যমে। এই সমস্ত কথাবার্তা বলে মৌলবাদী জঙ্গিবাদ, এই সমস্ত কথাবার্তা বলে তাদের দোসরকে সমর্থন দিয়ে যায়, এবং এই কনসেপ্ট এবং এই ন্যারেটিভ সারা বিশ্বে তারা প্রচার করে বিভিন্ন মিডিয়ার মাধ্যমে। কোন সব মিডিয়া? দেখেন, মাহফুজা নামের মতো মানুষ, যার বাবা ছিল বাংলাদেশের 1 নম্বর রাজনীতিবিদদের একজন, আবুল মনসুর আহমেদ, উনি অনেক বই লিখেছে, যে সমস্ত বই আপনারা পড়লে মানে অসম্ভব কিছু ধারণা পাবেন। যেমন বেশি দামে কেনা স্বাধীনতা, কম দামে বেচা স্বাধীনতা, এরকম একটা বই আছে। তারপর আমার দেখা রাজনীতির 50 বছর, আমার দেখা রাজনীতির 100 বছর, এই সম্পর্কিত অনেক বই তার লেখা আছে। তারই ছেলে কিন্তু মাহফুজা নাম, যে ডেইলি স্টারের সম্পাদক, উনি কিন্তু এই আওয়ামী লীগ সরকারের যে প্রশংসা করত, তাকে নিয়ে সম্পাদকীয় লেখা লিখতো, সেই জিনিসগুলো কিন্তু আমরা ভার্সিটিতে বিশ্ববিদ্যালয়ে থাকাকালীন সময় পড়ে আসছি। অথচ উনি কিন্তু এখনো এই ফ্যাসিজম কিভাবে দূর করা যায় প্রশাসনে, পুলিশ প্রশাসনে, বিভিন্ন সংস্কার কমিশনে সেই সমস্ত বিষয়গুলো নিয়ে সুপারিশ করতেছে। অথচ উনি কিন্তু নিজেই একটা মিডিয়া মাফিয়া, মুঘল, মিডিয়া মুঘল হয়ে আমাদের দেশের মানুষকে কিভাবে নির্যাতন নিপীড়নের শিকার করেছে, উনি কিন্তু এই জিনিসগুলো বুঝতেই পারে না। বা বুঝলেও এটা তেলবাজি দিয়ে, বা যেই সমস্ত সরকার আসে সেই সমস্ত সরকারের সাথে তারা মানে লিয়াজ হয়ে থাকার চেষ্টা করে। এই জিনিসগুলো আমাদের খুব সিরিয়াসলি দেখতে হবে। এরপরে আপনি আসেন, এই যে আপনার ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য, উনি বিভিন্ন সাক্ষাৎকার দিয়েছে আমাদের আপনার বিখ্যাত সাংবাদিক, আমাদের যে সাংবাদিক ওই যে খালেদ মহিউদ্দিন, উনি তার ডয়েসে ভেলে যে সমস্ত সংবাদ পরিবেশন করছেন সেখানেও কিন্তু উনি অনেকবার সাক্ষাৎকার দিয়েছেন। উনি বাংলাদেশের অর্থনীতিতে অনেক ম্যাসিভ স্পেকিউলেটিভ কথাবার্তা বলেন, অর্থনীতির গতি প্রকৃতি নিয়ে কথা বলেন, কিন্তু কখনোই চিন্তা করেন না উনি যে ভারতের সাথে যে সমস্ত চুক্তি ছিল বাংলাদেশের বৈষম্য মুক্ত, বৈষম্যযুক্ত চুক্তি, সেই সমস্ত চুক্তি পাওয়ার ক্ষেত্রে, সেই সমস্ত চুক্তি দেওয়ার ক্ষেত্রে ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য কিন্তু একজন ভারতীয় এজেন্ট হিসেবে কাজ করছে। আপনারা হিসাব করে দেখেন, আমাদের যে ভিতর দিয়ে যে ট্রানজিটের বিষয়, এই ট্রানজিটের বিষয়ে কিন্তু দেবপ্রিয় ভট্টাচার্য অনেক লেখা লিখেছে, অনেক সম্পাদকীয় কলাম পাবেন। আপনি যদি এখনো গুগলে সার্চ করেন সেই জিনিসগুলা আসবে। উনি বারংবার বলে গেছেন যে বাংলাদেশের যে উপর দিয়ে যে ট্রানজিট দেওয়ার কারণে ভারত যে পরিমাণ ডলার দেবে, সেই সমস্ত ডলার দিয়ে আমাদের দেশ নাকি সিঙ্গাপুর হয়ে যাবে। কিন্তু লক্ষ্য করে দেখবেন
যে সমস্ত নামমাত্র ডলার দিয়েছে, সেই সমস্ত ডলার দিয়ে মানে সিঙ্গাপুর তো দূরের কথা, একটা পদ্মা ব্রিজের অর্ধেকও বানানো সম্ভব না। সেই 2009 সাল থেকে, শুধু 2009 সাল থেকে না, আজ পর্যন্ত 1971 সাল থেকে আজ পর্যন্ত ভারতের সাথে যেই সমস্ত চুক্তি হয়েছে বাংলাদেশের, সেই সমস্ত চুক্তির যদি ধারা উপধারা আপনারা বিশ্লেষণ করেন, আপনারা ব্যাখ্যা বিশ্লেষণের মাধ্যমে দেখতে চান, তাহলে দেখবেন আমাদের বাংলাদেশকে শুভঙ্কর ফাঁকির মধ্যে ফেলে দিয়েছে। সেই বিষয়গুলো নিয়ে মানে কথা বলতে পারে না এদেশের জনগণ, এদেশের মিডিয়া মাফিয়ারা। মিডিয়া মানে এমন ভাবে নিয়ন্ত্রিত হয়েছে এই সমস্ত মিডিয়া মোগলদের মাধ্যমে, যে সমস্ত প্রশ্নও তুলতে পারে না। তারা আগের মিনিস্টারদের প্রশ্ন করতো, আগের এমপিদের প্রশ্ন করতো, চামচামি মার্কা প্রশ্ন, চেলা চামুন্ডারা যে সমস্ত প্রশ্ন করে, লিডিং কোশ্চেন করে, যে কোশ্চেন গুলো করলেই মানে সাধুবাদ পাওয়া যাবে, যেই কোশ্চেন গুলো করলেই মানে গদগদ হবে, আমাকে মনে রাখবে, এই সমস্ত প্রশ্ন করতো। কিন্তু কখনোই প্রশ্ন করতো না যে এই ট্রানজিট সুবিধা দেওয়ার কারণে আপনি যে ট্রানজিট সুবিধা নিয়ে লিখলেন, সেই ট্রানজিট সুবিধার আমরা কি বেনিফিট পেলাম, আমরা কি বেনিফিশিয়ারি হলাম, আপনি এটা না তো, এটা নিয়ে আমাদের পর্যবেক্ষণ দেন বা এইটা নিয়ে আপনার বিচার বিশ্লেষণের মতো কথা বলেন। অথচ সেই ব্যক্তি কিন্তু আজকে সংস্কার কমিশনের প্রধান হয়ে যাচ্ছে। শুধু কি তাই, প্রফেসর ডক্টর ইউনূসের সাথে সে জাতিসংঘে কিন্তু ভিজিট করে আসছে। আপনি একটু চিন্তা করতে পারেন এরা কি পরিমাণ চামবাজ, এরা কি পরিমাণ চামচামি তেলবাজি করার কারণে এই কারেন্ট সরকার যে আছে, এই সরকারের সাথেও কিন্তু তারা মানে একই বহাল তবিয়তে রয়ে গেছে। এই সমস্ত চেলা চামুন্ডা, এই সমস্ত চামচাদের যদি আপনারা না সরাতে পারেন, তাহলে আপনাদের সংস্কার নিয়ে মানুষ প্রশ্ন করবে। সাইদ মুগ্ধ রক্ত বৃথা যাবে। এই যে আমাদের স্বাস্থ্য উপকমিটি বলছে 1581 জন মারা গিয়েছে, তারপরে সরকারি হিসেবে আপনারা দেখাচ্ছেন যে প্রায় 1000 খানেক ছাত্রছাত্রী মারা গিয়েছে, জনতা মারা গিয়েছে। এই সমস্ত লাশের রক্তের উপর দিয়ে আপনার যে সরকার প্রতিষ্ঠিত করেছেন, সেই সরকারের যদি এই সমস্ত ভারতীয় এজেন্ট থাকে, ভারতের এজেন্টের ধারা উপধারা বাস্তবায়ন করার চেষ্টা করে, তাহলে আমাদের দেশের কি উন্নয়ন হবে, কি উন্নতি হবে, এটা নিশ্চয়ই স্পষ্টভাবেই লক্ষণীয়। আমরা ইলিশ কাণ্ড দেখলাম, ইলিশ কাণ্ড নিয়ে আমরা ভিডিও করেছি। ইলিশ প্রথমে দেওয়ার কথা ছিল না, কিন্তু পরবর্তীতে আবার সেই বাণিজ্যের রপ্তানির কথা বলে সেই ইলিশ বিক্রি করা হয়েছে। অথচ আমরা বাংলাদেশের ভালো ভালো মানুষ কিন্তু ইলিশ খেতে পায় না, তারা ভালো মতো খাবার 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 খাইতে পারে না। এই জিনিসগুলো নিয়ে আপনারা কখনো চিন্তা করেন? এদেশে এখনো হাজার হাজার মানুষ রাত্রে বিছানা ছাড়া রাস্তার রোড সাইডে ঘুমায়, সেগুলো নিয়ে আপনারা কথা বলেন না। এদেশের হাজার হাজার ইনফরমেশন আছে, তথ্য আছে, সেই সমস্ত তথ্যগুলো আপনারা জবাবদিহিতার মাধ্যমে আনেন না। যেই শেখ হাসিনাকে আপনারা তোষামোদ করে চলতেন, এই আমাদের প্রফেসর ডক্টর ইউনূস সরকারকে আপনারা তোষামোদ করে এই সমস্ত ভুলভাল ভুলিয়ে আপনারা তাদের সরকারের অংশ হয়ে যাচ্ছেন। এই জিনিসগুলো আপনাদের লজ্জা থাকার কারণ। আপনারা যদি লজ্জা থাকতো তাহলে আপনারা নিজেরা পদত্যাগ করতেন, আপনারা লুকিয়ে যেতেন, তাহলে আপনারা এই সরকারের অংশগ্রহণ করতেন না। এই সরকারের অংশ হয়ে আপনাদের এই মানুষের সাথে জাতীয় বেইমানি করতে পারতেন না। এদেশের ছাত্র সমন্বয়ক যারা আছে, ছাত্র জনতার মাধ্যমে যারা লিডিং করছে, আমি তাদের বলবো যে আপনারা তাদের প্রশ্ন করেন, তারা কিভাবে উপদেষ্টা, তারা কিভাবে সংস্কার প্রদান হতে পারে, তারা সংস্কারের কি বোঝে, বাংলাদেশের যে মূল এজেন্ডা, এই এজেন্ডা সম্পর্কে কি বলে, বাংলাদেশের কি যে বেসিক কোশ্চেন, সেই সমস্ত কোশ্চেন প্রশ্ন বলেন, সাম্প্রদায়িকতার প্রশ্ন করেন। হিন্দু বৌদ্ধ ঐক্য পরিষদ যে সাম্প্রদায়িকতার বীজ নিহিত করছে, সেই বীজ নিয়ে আপনারা প্রশ্ন করেন যে তারা কতটুকুন জানে, এই সমস্ত সাম্প্রদায়িকতা ভাঙ্গার ক্ষেত্রে তাদের কি ভূমিকা। এবং এদেশের হাজার হাজার সিন্ডিকেট, আওয়ামী সরকারের 90% মানুষ যে সিন্ডিকেট গড়ে তুলছে, সেই সিন্ডিকেট ভাঙতে পারতেছে না এই সমস্ত মানুষগুলোর কারণে। কারণ এই সমস্ত মানুষগুলো বিভিন্নভাবে তোষামোদি করতেছে, বিভিন্নভাবে তারা প্রতারণার ফাঁদ পেতে রাখছে, যার কারণে ওই সিন্ডিকেট ভাঙা কিন্তু এত সহজ না। আমাদের মিডিয়াগুলো যদি শিখ করতে পারতো, তাহলে মিডিয়াগুলো দেখতেন এই সমস্ত সিন্ডিকেট ভাঙতে মানে খুবই সহযোগিতা করতো। আমি পূর্ববর্তী ভিডিওতে বলেছি মাহমুদুর রহমানকে কেন উপদেষ্টা পরিষদে নেওয়া উচিত। তার মতো একটা বাঘকে যদি আপনারা উপদেষ্টা পরিষদে নিতে পারেন, তাহলে দেখবেন এই বিষয়গুলোই কিন্তু বারবার উঠে আসবে। অথচ তাকে জেলে রেখে, তাকে জেল থেকে মুক্তি দিয়ে আপনারা যদি নাটক করার চেষ্টা করেন, আপনারা যদি তার পত্রিকা বন্ধ করার চেষ্টা করেন, তার পত্রিকা যদি উঠতে না দেন, তাহলে এই বিষয়গুলো কখনোই আমাদের মাঝে আসবে না, আমাদের ছাত্র সমাজের মাধ্যমে আসবে না, আমাদের নাগরিক সমাজের মধ্যে আসবে না। যে সমস্ত নাগরিকরা 17-18 বছর 20 বছর ভোট দিতে পারেনি কাঙ্ক্ষিত লেভেলে, এবং তারা কাঙ্ক্ষিত নেতা নির্বাচিত করতে পারে না, সেই সমস্ত মানুষগুলোর কথা আপনারা শোনার চেষ্টা করেন। এই ছাত্র জনতার অভ্যুত্থানের মাধ্যমে, এই গণ অভ্যুত্থানের মাধ্যমে আমরা কিন্তু বার্থডে উইশ করতেছি না, আমরা কিন্তু কোনো সেলিব্রেশন উইশ করতেছি না, আমরা কোনো
ভালো ছবি আজ পর্যন্ত ফেসবুকে দিয়ে সাহস পাইনি। কি কারণে? আমরা কোনো চ্যানেল দিয়ে সাহস পাইনি, কারণ আমরা চাই যে এই যে 24-এর গণঅভ্যুত্থান, এই গণঅভ্যুত্থানকে মানুষ স্মরণীয় করতে রাখুক, মানুষ এই সমস্ত ভিডিওগুলো বারবার দেখুক, যাতে করে অন্য কোনো কিছু না দেখতে হয়। অন্য কিছু দেখলে কারে মানুষ তো, এই বাঙালি ভোলা জাতি, বঙ্গবন্ধু শেখ মুজিব আমাদের দেশের যে ক্ষতি করেছে, এই দেশের 1 নাম্বার স্বৈরাচার ছিল, সেই জিনিসগুলো মানুষ ভুলে গেছে। বঙ্গবন্ধু শেখ মুজিবের প্রতি মানুষের যে সফট কর্নার 1970 সালের আগ পর্যন্ত, সেই সফট কর্নার পরবর্তী 5 বছরেও থেকেছে, আজ পর্যন্ত আছে। কেন? এটা হলো ভ্যানগার্ড হিসেবে ইউজ করেছে শেখ হাসিনা। শেখ হাসিনা তার লিগেসি অফ ব্লাডের মতো, যে তার শেখ মুজিব তার সমস্ত পরিবার দিয়ে, জান প্রাণ দিয়ে মানে শেখ হাসিনার ক্ষমতায়ন পথকে প্রশস্ত করেছে। একইভাবে 5ই আগস্টে শেখ হাসিনা যেভাবে পালিয়েছে, যে তার চেলা চামুন্ডা, তার আত্মীয় স্বজনরা মারা যাক, তারপরে সে এসে অথবা তার ছেলে এসে, তার মেয়ে এসে এই ক্ষমতা আবার দখল করুক, এই কিন্তু এই তার প্ল্যান। এই প্ল্যান থেকেই কিন্তু সে কাউকে না জানিয়ে সে চলে গেছে, যে সকল হত্যাকাণ্ডের শিকার হোক, তারপরে আমি নাকতন্নি কান্না করব, কান্না করে মানুষের সিম্প্যাথি আদায় করবো। বাংলাদেশের মানুষ তো ইতিহাস বলা মানুষ, মানুষ কি ইতিহাস ভুলিয়ে দিবে, বাঘ 7 পাঁচ বুঝিয়ে দিবে, শাক দিয়ে মাছ ডাকবে, এই সমস্ত কাণ্ড কারখানা করে সে আবার ইলেক্টেড হবে। আবার সে একবার ইলেক্টেড হয়ে 50 বছর 30 বছরের লাইসেন্স কিনে নিবে, যে মৃত্যুর পরেও যেন তার ক্ষমতা জারি থাকে এই দেশে, সেই ব্যবস্থা করে যাবে। শেখ মুজিবের যে সমস্ত ভাস্কর্য আছে, সেই সমস্ত ভাস্কর্য আমরা ঘুরিয়ে দেওয়ার কথা বলছি বারংবার। সেই সমস্ত শেখ হাসিনার নামে যেই সমস্ত প্রতিষ্ঠান গড়েছে, সেই সমস্ত প্রতিষ্ঠানকে ভেঙে দেওয়ার কথা বলছি। এইরকম স্বৈরশাসক, এইরকম রাজাকারী স্বৈরাচারী মানুষ, তার স্মৃতিচিহ্ন এই দেশে যেন না থাকে। তাকে কেন্দ্রিক করে যে সমস্ত নেতা নেত্রীরা, যে সমস্ত চেলা চামুন্ডারা স্বপ্ন দেখতেছে আবার পলিটিক্স করবে, আবার তারা এই যে 1000 কোটি টাকা জন্ম দিচ্ছে, সেই 1000 কোটি টাকা কিভাবে সেভ করবে, সেই চিন্তা চেতনায় বিভোর হয়ে আছে, তাদেরকে উপযুক্ত শাস্তি দেওয়ার জন্য এই সমস্ত কাজগুলো করা খুব জরুরি আমি বলে মনে করি। সুতরাং উপদেষ্টা যারা আছেন, তারা এই জিনিসগুলো খুব সিরিয়াসলি দেখুন, আর সিন্ডিকেট ভাঙার চেষ্টা করুন। বাজারের যে অবস্থা, মানুষ কিন্তু আপনাদের বিরুদ্ধে হাঁপিয়ে উঠছে। আমি ইতিমধ্যেই বলেছি কাদের কাদের পদত্যাগ করা উচিত, কেন করা উচিত, এবং তাদের কেন এই লেভেলে আসা উচিত। এই যে আমরা রাষ্ট্রপতির বারবার কথা বলতেছি, আপনারা এই কথাগুলো কেন শোনেন না? রাষ্ট্রপতি সরাসরি আলটিমেটাম দিয়ে দেবেন যে আপনি পদত্যাগ করুন, আপনি চলে যান, না হলে আপনাকে ছাত্র জনতা থাকতে দেবে না, উনি তো পদত্যাগ করে ফেলবে। আপনারা অনেকেই বলে থাকেন রাষ্ট্রপতির কোনো ক্ষমতা নাই, কিন্তু রাষ্ট্রপতি একটা ছায়া হিসেবে কাজ করতেছে। তাদের মোটিভেশন দিচ্ছে, আওয়ামী লীগ যারা আছে তাদের মোটিভেশন দিচ্ছে যে আমাদের রাষ্ট্রপতি আছে, আমাদের মানে ব্যানগার্ড আছে, আমাদের সেফ গার্ড আছে, আমাদের সেফটি নেট থাকবে। সুতরাং এই জিনিসগুলা যদি আপনারা ভাঙতে চান, তাহলে রাষ্ট্রপতি পদত্যাগ করাতে হবে, আদারওয়াইজ কিন্তু এই জিনিসগুলো ভাঙবে না। তারপরে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রভিসি যারা অ্যাক্টিভ কাজ করছে, যারা মানে এই অবৈধ সরকার, স্বৈরাচারী সরকার, রাজাকার সরকারের পক্ষে কাজ করছে, সেই সমস্ত ভিসি গুলোকে কেন ধরা হচ্ছে না, তাদের কেন গ্রেপ্তার করতে? তাদের কাছে ছাত্রছাত্রী কি শিখবে? তাদের কাছে ছাত্রছাত্রী শিখবে কিভাবে চুরি চামারি বাটপারি করে কিভাবে ভিসি হওয়া যায়, সেই ভিসি হওয়ার পরে সরকারের দালাল মানে সরকারের কিভাবে চাটুকারিতা করা যায়, সেই চাটুকারিতা করে কিভাবে একটা বিশ্ববিদ্যালয়কে অঙ্কুরে বিনষ্ট করা যায়, বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের মাথা খাওয়া যায়, বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের যে সমস্ত কাঙ্ক্ষিত নলেজ পাওয়ার কথা আছে, যে সেই সমস্ত নলেজ থেকে কিভাবে বঞ্চিত হওয়া যায়, এই জিনিসগুলো শিখবে। সুতরাং তাদের গ্রেপ্তার করুন, উপযুক্ত শাস্তি দিন, মানুষের মাঝে একটা এক্সাম্পল সেট করুন। এই এক্সাম্পল সেট করতে পারলেই দেখবেন যে পরবর্তীতে এইরকম মার্কা বিসি হতে পারবে না। এই যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের যে বিসি ছিল মিজানুর রহমান, উনি তো আন্তর্জাতিক লেভেলের চামচা ছিল। তারপরে যে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ডায়মন্ড, যাদের চান স্যার বলতো সবাই, সেই সমস্ত মানুষকে কেন গ্রেপ্তার করা হয় না? তারপরে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে আপনি খোঁজ দেন, প্রতিটি বিশ্ববিদ্যালয়ে এই চামবাজরা বিসি হয়েছিল, ওই সমস্ত বিসিদের ধরে ধরে শাস্তি দেন, অন্তত তাদের গ্রেপ্তার করুন, তাদের নামে মামলা করুন। লিস্ট পরবর্তী বিসি যারা হবে তারা যেন বুঝতে পারে যে আমরা যে সমস্ত কাজ করে যাবো, এই সমস্ত কাজগুলোর জন্য পরবর্তীতে জবাবদিহিতা করতে হবে। এই জিনিসগুলো যদি বুঝতে পারে, তাহলে দেখবেন সংস্কারের অংশ হিসেবে অনেক বেশি বেশি কাজ করবে। এবং পুলিশ প্রশাসনকে যদি আপনি অ্যাডমিন, এই সমস্ত অ্যাডমিন পুলিশ প্রশাসন বা বিভিন্ন সেক্টর যদি সংস্কার করতে চান, তাহলে যে সমস্ত কালপ্রিট আছে, এই সমস্ত যারা স্কাউন্ডার আছে, যারা জ্ঞান পাপী আছে, এই সমস্ত মানুষদের আপনার গ্রেপ্তার করতে হবে, উপযুক্ত শাস্তি দিতে হবে। আদারওয়াইজ তারা কিন্তু এক্সাম্পল সেট করতে পারবে না, এবং তাদেরকে কেন্দ্র করে যে সমস্ত আওয়ামী দুর্বৃত্তরা আছে তারা কিন্তু বেড়ে ওঠার চেষ্টা করবে, তারা কিন্তু আগের অপশাসনে ফিরে আনার চেষ্টা করবে। এবং এর মাধ্যমে ভালো ভালো মানুষগুলো আমরা দেখবেন গুম হয়ে গেছি। ভালো ভালো মানুষ যারা ন্যায়ের পক্ষে কথা বলে তারা দেখবেন গুম হয়ে গেছে, যারা সৎ পথে চলার চিন্তা করে তারা দেখবেন গুম হয়ে গেছে। সুতরাং তাদের আপনারা
এটা বন্দি করুন। সাকিব আল হাসান, মাশরাফি কিনা, বহুবার বলছি, তারা কিসের সেলিব্রিটি? তাদের যে আমাদের যে অবদান সমাজের ভিতরে, দেশের ভিতরে, আমাদের অবদানের 5% তাদের অবদান নাই। এটা অনেকেই বুঝে না যে কিভাবে অবদান নেই। আপনি সোশ্যাল কস্ট বেনিফিট অ্যানালাইসিস করে দেখেন, সাকিবের নামে জুয়া চুরির মামলা হতে পারে, ব্যক্তি স্খলনের মামলা হতে পারে, নৈতিক স্খলনের মামলা হতে পারে, অবৈধ সম্পর্ক রাখার জন্য মামলা হতে পারে। সাকিবের নামে অন্তত শত শত মামলা করা যাবে। শুধু মার্ডার কেস কেন? মার্ডার কেস এটা মামুলি মামলা, যেটা জামিন হয়ে যাবে, কিন্তু এর সাথে বড় বড় মামলা হতে পারে। মাশরাফির নামে একই মামলা হইতে পারে, সেই লেজিটিমেসির প্রশ্নে তার নামে অন্তত 100 মামলা হওয়া সম্ভব। এটা মামলা কেন হচ্ছে না আমি এটা বুঝি না। এটা তাদের গ্রেপ্তার করতে অনেকের বুক কাঁপে, অনেকে হার্ট কাঁপে। যদি আপনার বুক কাঁপে, হার্ট কাঁপে, আপনাদের ভিতরে গার্ডস না থাকে, আপনাদের ভিতরে যদি ব্যাকবোন না থাকে, তাহলে আপনাদের সরকারের অংশ হতে কে বলছে? আপনাদের সরকারের অংশ হওয়ার দরকার নেই। আপনি যদি জনগণের কথা না বলতে পারেন, আপনি আবু সাইদকে যদি ভুলে যান, মুগ্ধকে ভুলে যান, আপনারা এই ছাত্র জনতার আন্দোলন, শত শত মানুষকে যদি ভুলে যান, 33,000 মানুষ মেডিকেলাইজ, তাদের যদি ভুলে যান, তাহলে তো আপনাদের সরকার পরিচালনা করার নৈতিক দায়িত্ব নেই। আপনারা অনেক বয়ান দিলেন আসিফ নজরুলের সম্পর্কে, আমি অনেক বয়ান দিলাম যে আসিফ নজরুল সংবিধানের দোহাই দিচ্ছে, অমুক মামলা হয়েছে, অমুক মামলা ভিত্তিহীন, তারপরে তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে, তারপরে বিভিন্ন ভাবে তাকে সারানো হয়েছে। এই সমস্ত ফালতু কথা বাদ দেন, আপনারা লজিকে আসেন। যে সমস্ত আওয়ামী সরকারের মাধ্যমে যে সমস্ত রাজনৈতিক মামলা আছে, এটা ফু দিয়ে আপনারা শেষ করে দিবেন। এটাই তো রাজনীতি, এটাই তো সংস্কার। সংস্কার যদি না হতে পারে, তাহলে আমাদের দেশের তো ছাত্র জনতার যে মানে রক্ত, সেই রক্ত বৃথা যাবে। এভাবেই তো সংস্কার হবে। সংস্কার করার জন্য আপনাকে এক্সাম্পল সেট করতে হবে। এক্সাম্পল সেট না করতে হলে আমাদের ডাকুন, আমরা আসি। আমরা কিভাবে এক্সাম্পল সেট করতে হয়, কিভাবে পুলিশ প্রশাসন ঠিক করতে হয়, আমরা এটা ভালো করে জানি। এটা আমরা দেখাবো, এক্সাম্পল সেট করবো এবং এটা মিডিয়াতে প্রচার করব। কিভাবে এই ডেইলি স্টার, কিভাবে প্রথম আলো, কিভাবে অন্যান্য নিউজ পত্রিকা এটা প্রচার করবে, সেই জিনিসগুলোর ব্যবস্থা করব। সরকার পরিচালনা করার জন্য গার্ডস থাকতে হয়, তেমনি ফ্লেক্সিবিলিটি থাকতে হয়। দুটোই থাকতে হবে। আপনি যদি শেখ হাসিনার মতো রিজিড হন, তাহলে মানুষের অন্তর থেকে চলে যাবেন। আবার যদি শেখ হাসিনার একেবারে উল্টোটা হন, তাহলে আপনি সরকার চালানোর যোগ্যতাই হারাবেন। সুতরাং এই জিনিসগুলো নিয়ে আপনাদের মাথা ব্যথা করতে হবে। এই জিনিসগুলো মাথা ব্যথা না করলে মানুষ আপনাকে ভুল বুঝবে। আপনাদের দেখবেন 2 মাস পার হতে না হতেই আর 2 দিন আছে, 2 দিন পরেই দেখবেন যে আপনারা মানে বিষিয়ে তুলছে, মানুষের মধ্যে আপনাদের বিষিয়ে তুলছে। ইতিমধ্যে আপনাদের লেজিটিমেসি নিয়ে প্রশ্ন করতেছে, আপনাদের শপথ নেওয়া নিয়ে প্রশ্ন করতেছে, আপনাদের সরকার পরিচালনা নিয়ে প্রশ্ন করছে। যদিও এখন মানুষ হাত পেতে দুর্নীতি করতে সাহস পাচ্ছে না, 10,000 20,000 টাকা পিস্তল ঠেকিয়ে নিতে পারতেছে না, বিভিন্ন অপকর্ম থেমে গেছে, 30% 40% এমনিতেই নেওয়া হয়ে গেছে। আর উপদেষ্টা যদি আপনি বাঘা বাঘা মানুষদের উপদেষ্টা বানান, দেখবেন যে 100% স্টপ হয়ে যাবে। পুলিশের ঘুষ বন্ধ হয়ে যাবে, অ্যাডমিনের ঘুষ বন্ধ হয়ে যাবে। জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভিসি বানাইছেন, সে 20 দিনে একটা সাইন করতে পারে না। আমি এটা একবার সেট এক্সাম্পল আমার কাছে আছে। মানে যারা মানে সাইন করতে দিচ্ছে, সেই সমস্ত ফাইল সে সাইন করে না, পরিচালক পর্যন্ত তার সাথে দেখা করে না। এই সমস্ত মানুষকে, আপাল মার্কা মানুষদের আপনার ভিসি বানাতে কে বলছে? ভিসি হতে হলে তার যোগ্যতা থাকতে হবে, ভিতরে যোগ্যতা থাকতে হবে, তার সাহস থাকতে হবে। সেই অফিস প্রত্যেক দিন করবে, তার সাথে তার অফিসের যে কেউ মানে দেখা করতে পারবে। সে যদি ভয়ে লুব্ধ হয়ে থাকে, তাহলে তার ভিসি হওয়ার যোগ্যতা নেই, সে বিশ্ববিদ্যালয় চালানোর মতো দক্ষতা নাই। দেশের 2400 কলেজ 2500 কলেজ চালাবে, সরকারি বেসরকারি, তার এই গার্ডস নাই, তার যে ব্যাকবোন নাই, তার যে সাহস নেই। সে যদি একটা ফাইল সাইন করতে 10 দিন 20 দিন লাগাই ফেলে, তাহলে সে ভিসি হওয়ার যোগ্যতা রাখে না। এই বিষয়গুলো যদি আপনারা উত্থাপন না করেন, মিডিয়াতে না আনেন, সামনে যদি না আসেন, তাহলে সংস্কার হচ্ছে না, সংস্কার হবে না। আপনাদের দেখবেন পদত্যাগ করার খুব জরুরি হয়ে দাঁড়াবে। সুতরাং এই বিষয়গুলো আপনারা সামনে নিয়ে আসেন, এই জিনিসগুলো সামনে নিয়ে আসেন, মানুষের মধ্যে নিয়ে আসেন, এবং আপনারা সংস্কার করার জন্য আরো দ্রুত যে সমস্ত স্টেপ আছে সেই সমস্ত স্টেপ নিন। আদারওয়াইজ আপনাদের নিয়ে প্রশ্ন করা শুরু করবে। আমি বিশ্বাস করি আমার এই ভিডিওর যদি একটা মেসেজ হয়, একটা লাইনও উপদেষ্টা পরিষদের কার মধ্যে থেকে যে থাকে, বা সংস্কার কমিশন প্রধান বা সংস্কার কমিশনের সদস্যদের মধ্যে যে থাকে, তারা এই মেসেজটা কনভে করবেন, তাদের মধ্যে পরিচালিত করবেন, তাদের মধ্যে নিয়ে যাবেন। এই সমস্ত জিনিসগুলো যদি করতে পারেন, তাহলে দেখবেন আমাদের দেশ সুন্দর সুগঠিত হবে এবং সংস্কার হবে, এবং দ্রুত নির্বাচনের যে রোড ম্যাপ, সেই রোড ম্যাপ আপনারা দিতে পারবেন। এবং আপনারা যে কাঙ্ক্ষিত লক্ষ্যে সরকার গঠন করেছেন, বন্ড করেছেন শহীদের রক্তের উপর দিয়ে, সেই শহীদের রক্ত যোগ্য মর্যাদা পাবে। সেই সমস্ত প্রতিষ্ঠান, তাদের কেন্দ্র করে যে সমস্ত প্রতিষ্ঠান গড়ে উঠবে, সেই সমস্ত প্রতিষ্ঠান যোগ্য প্রাপ্তি পাবে, তাদের যোগ্য মর্যাদা পাবে। আর আমাদের দেশের এই 18 কোটি মানুষ তাদের যোগ্য রাইট যেটা আছে, আওয়ামী, বিএনপি, জামাত, শিবির, দলমত সর্বশেষে নির্বিশেষ সকলেই তার কাঙ্ক্ষিত মর্যাদা পাবে বলে আমরা বিশ্বাস করি। ধন্যবাদ সকলকে।